পরপর মধ্যপ্রদেশের কয়েকটা ঘটনার ভিডিও ভাইরাল হলো। ঘটনাগুলো যোগসূত্র আছে, প্রায় প্রত্যেকটাতেই কোনো না কোনো জনজাতির মানুষকে অত্যাচার করা হচ্ছে বা অপমান করা হচ্ছে। সবচেয়ে কুখ্যাত হয়েছে সেটাই একজন উচ্চবর্ণের মানুষ সিগারেট খেতে খেতে নির্বিকারভাবে পেচ্ছাপ করছে একজন জনজাতির মানুষের মুখে। এর জন্যে এত হইচই হয়েছে যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ওই জনজাতির মানুষটিকে ডেকে তার পা ধুইয়ে দিয়েছেন ক্যামেরার সামনে, তাকে একটি শাল উপহার দিয়েছেন এবং কিছুদিনের জন্যে তার পরিবারের নিরাপত্তার জন্য পুলিশি প্রহরা মোতায়েন করা হয়েছে। অন্য একটি ঘটনায় একজন জনজাতির মানুষকে নগ্ন করে পেটানো হচ্ছে পাইপ দিয়ে, লাঠি দিয়ে, এবং পেটাতে পেটাতে যারা পেটাচ্ছে তারা মাঝে মাঝে ক্যামেরার দিকে, মানে যে মোবাইলে তোলা হচ্ছে তার দিকে হেসে হেসে তাকাচ্ছে, অর্থাৎ দেখো কেমন বাহাদুরি করছি। আরেকটি ঘটনায় দুজন জনজাতির কিশোরকে বেধড়ক পেটানো হচ্ছে। আরেকটি ঘটনা জনজাতির নয়, একজন মুসলিম মানুষকে একটা গাড়ির মধ্যে পেটানো হচ্ছে এবং একজনের পা চাটতে বাধ্য করা হচ্ছে। এবার এই প্রত্যেকটাই ঘটেছে মধ্যপ্রদেশে। তার থেকে হঠাৎ এরকম একটা ধারণা করে ফেলা উচিত হবে না যে এগুলো মধ্যপ্রদেশেই ঘটে। ভারতের সমস্ত প্রদেশে এই জিনিস ঘটে এবং বোধহয় সমস্ত প্রদেশে অনেক মানুষ আছে যারা মনে করে যে নিম্নবর্গীয়দের, দলিতদের, জনজাতির মানুষদের, সংখ্যালঘু গোষ্ঠীর মানুষদের বেধড়ক পেটানো খুব ভালো, এটাই উচিত কাজ এবং এর দ্বারাই আমাদের ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে বা অন্যান্য ভালো ভালো জিনিস হবে। আমরা এটা যে কতখানি অমানবিক, এটা যে কতখানি বর্বর, এটা যে কতটা অসভ্য, এই নিয়ে আর কথা খরচা করব না, কারণ বহু কথা খরচা হয়েছে, বহু কথা খরচা হবে। আমরা অন্য কয়েকটা দিকে নজর দেব। তার প্রথমটা হচ্ছে এই যে তার মানে লোকে যখন পাপ করে, লোকে যখন অপরাধ করে, ক্রাইম করে, তখনও লোকে সেটা মোবাইলে আজকাল তুলে রাখছে, বা নিজে না তুললে অন্য লোক তুলছে থেকে বারণ করছে না। এমনিতে আমরা কি জানি, আমি যখন পাপ করছি আমি চাইবো তার কোনো সাক্ষী না থাক, আমি চাইবো সেটা কেউ জানতে না পারুক, আমি লুকিয়ে রাখবো জিনিসটা। আমি যদি একটা লোককে খুন করছি, একটা লোককে পেটাচ্ছি, একটা লোকের মুখে প্রস্রাব করছি, তখন আরেকটা লোক সেটা মোবাইলে তুলছে, রে বন্ধ কি মুশকিল, লোকে জানতে পেরে যাবে। এখন ব্যাপারটা তার মানে উল্টো। তার মানে বাস্তব বলে, সত্য বলে আমি কোনো জিনিসকে মেনে নিতে পারবো না যতক্ষণ না সেটা মোবাইল নথিবদ্ধ থাকছে, যতক্ষণ না আমি সেটা বারবার একটা সুইচ টিপে ফিরে ফিরে দেখতে পাচ্ছি, যতক্ষণ না সেটা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার উপায় আমার হাতে থাকছে। এ খুব আশ্চর্য ব্যাপার। যদিও কেউ উল্টো দিক থেকে বলতে পারে, তুমি ধরে নিচ্ছ কেন এটা যে লোকগুলো করছে সে লোকগুলোকে এটাকে পাপ ভাবছে, সে লোকগুলো এটাকে অপরাধ ভাবছে? হয়তো ভাবছে না। এই যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখলাম যে 6টা 7টা 12টা 20টা টিভি চ্যানেলের ক্যামেরা আছে জেনেও কিছু লোক পিস্তল উঁচিয়ে অন্য লোককে ভয় দেখাচ্ছে, কিছু লোক অন্য লোককে পেটাচ্ছে, কিছু লোক ব্যালট বক্সটা বের করে এনে সেটাকে ভাঙছে বা ব্যালটগুলো বের করে এনে তাতে আগুন দিচ্ছে, বাজার করতে যাওয়ার মতন একটা ব্যাগে করে বোম নিয়ে আসছে, সেই বোম মারছে, কাটারি হাতে ঘুরে বেড়াচ্ছে। কি করে করছে? তার মুখটা গামছা দিয়ে অবধি ঢাকা নয়, তারা মাস্ক অবধি পরে নেই। তাহলে কেন করছে? তার কারণ তারা জানে যে এটা অপরাধ নয়, তো করবোই রে বাবা, এটা নির্বাচন হচ্ছে, গুন্ডামি করবো না। অথবা তারা ভাবছে হ্যাঁ কিছু লোকের কাছে এটা হয়তো অপরাধ, কিন্তু পুলিশ তো আর আমাকে কিছু বলবে না। তাহলে এই লোকগুলো যারা জনজাতির লোককে এই রকম চূড়ান্ত অত্যাচার করছে, যারা বেধড়ক পেটাচ্ছে, নগ্ন করে যাকে পেটাচ্ছে তাকে বারবার বলছে হাতটা সামনে রাখতে, তারপর সেই হাতে প্রচণ্ড জোরে পাইপ দিয়ে মারছে এবং হো হো করে হাসছে, তো এই লোকগুলো মনে করছে এগুলো অপরাধ নয়, এগুলো পাপ নয়, বা এমন পাপ নয় যে তার জন্য আমায় পুলিশে ধরে নিয়ে যাবে। আরে নিম্নবর্গের লোককে মারছি তোর বাবা, তার জন্য পুলিশে ধরবে কেন? তার মানে আগে যে ভাবছিলুম যে পাপ করলেও সেটা এখন লোকে মোবাইলে তুলে রাখে, তা নয়। মোবাইলে তুলে রাখে তাই যাকে মনে করে পাপ নয়। আমরা ভাবছি এটা ওরা বুঝছে পাপ, ওরা মনে করছে এটা পাপ না, সেইভাবে চলছে। দ্বিতীয় যে ঘটনাটা লক্ষণীয় সেটা হচ্ছে যে মানুষটির মুখে প্রস্রাব করা হয়েছে তার সাক্ষাৎকারে তিনি বলেছেন দুটো কথা। এক হচ্ছে এই যে পুলিশি প্রহরা এ কত দিনের, লোকটা তো আজকে জেল খাটছে, তারপর ছাড়া পাবে, তারপর ফিরে আসবে, আমাকে অপহরণ করবে না তো, আমাকে এবং আমার গোটা পরিবারকে মেরে পুঁতে দেওয়া হবে না তো, এটা তো স্বল্প মেয়াদে, দীর্ঘমেয়াদে কী হবে? হয়তো উনি এও ভাবছেন যে ওই লোকটা যদি জেল থেকে নাও বেরোয় তাহলে উচ্চবর্ণের অন্য লোক তো আছে, তাদের মধ্যে তো ভ্রাতৃত্ব আছে, তাদের মধ্যে তো বন্ধুত্ব আছে, তারা তো মনে করে যে নিম্নবর্গের লোককে মাথায় চড়তে দেওয়া উচিত নয়। তারা একটা গ্রাম এসে যদি আমাকে পেটায়, আমাকে পুঁতে দেয়, তাহলে আমি কি করব? তার মানে এই ভয়টা কতটা গভীরে প্রথিত তা বুঝতে হবে। তারপরে আরেকটা ব্যাপার আছে, তিনি বলছেন যে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি বলেছিলেন বাড়িতে এসে, বউকেও বলেননি, কাউকে বলেনি, সেটা কি ভয়ে? বলছে হ্যাঁ ভয়ে, লজ্জায়, কিন্তু একটা ব্রাহ্মণ একটা জিনিস করেছে, করে ফেলেছে, এটা নিয়ে আর অত কথা বলার কি আছে? আপনার সঙ্গে দেখা হয়েছে পরে, হ্যাঁ একটা বাজার আছে সেখানে মাঝে মাঝে দেখা হয়েছে, ওই লোকটাও কিছু বলেনি, আমিও কিছু বলিনি, একটা ব্রাহ্মণ করে ফেলেছে, ঠিক আছে, এটা নিয়ে আর কি হবে? এবং সম্প্রতি এই ভদ্রলোক বলেছেন
যে জেল খাটছে ওকে ছেড়ে দেওয়া হোক, ও তো নিজের ভুল বুঝতে পেরেছে, আমাদের গ্রামের একজন বড় মানুষ, সে একটা দোষ করেছে, আর কত শাস্তি পাবে, তাকে ছেড়ে দিলেই ভালো। এটা একটা সুমহান ক্ষমা নাকি একটা প্রকাণ্ড ভীতি, তা আমরা সহজে আন্দাজ করতে পারি। কিন্তু এই বৈশিষ্ট্যটাকে আমাদের নজর থেকে এড়িয়ে যেতে দিলে চলবে না, যে এই ভদ্রলোক যার মুখে প্রস্রাব করা হয়েছে, এই চূড়ান্ত অপমান করা হয়েছে, তিনিও মনে করছেন যে একজন উচ্চবর্ণের লোক একটা ভুল কাজ করে ফেলেছে, তাই নিয়ে এত হইচই করার কি আছে। তার মানে উচ্চবর্ণের একটা ছাড় আছে। যদি কেউ উঁচু ঘরে জন্মায় সে একটা আধটা দোষ করতে পারে, হ্যাঁ আমার বিরুদ্ধেও দোষটা করতে পারে, কিন্তু তাই নিয়ে তো হইচই করার কিছু নেই, কারণ ঈশ্বরের আশীর্বাদ আছে, বাড়তি আশীর্বাদ আছে বলেই তো সেই লোকটা উচ্চ ঘরে জন্মেছে, আর কিছু একটা অভিশাপ আছে বলেই তো আমি নিম্ন ঘরে জন্মেছি রে বাবা। তাহলে কিছু অত্যাচার আমাকে সহ্য করতে হবে, কিছু নিগ্রহ আমাকে সহ্য করতে হবে, এই নিয়ে তো হইচই করলে চলবে না। তার মানে একই সঙ্গে যেরকম একটা চূড়ান্ত ভয় ওর মনের মধ্যে প্রথিত আছে, সেরকম এই বিশ্বাসও প্রথিত আছে যে আমি কোথাও নিচু আর ওই লোকটা কোথাও উঁচু। তাই এই সমস্যার সমাধান শুধু একটা লোককে জেলবন্দি করে হবে না, কিন্তু কিসে হবে, তা ভুল বুঝে লোকে যা করছে তা আরও ভয়ঙ্কর। কি করছে না, যে লোকটা প্রস্রাব করেছে সেই লোকটার বাড়ি বুলডোজার দিয়ে অনেকখানি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভয়ঙ্কর ব্যাপার, কারণ একটা লোক যত বড় অপরাধ করুক সেই লোকটার বিচারের একটা নির্দিষ্ট ব্যবস্থা আছে, যে হ্যাঁ এই পদ্ধতিতে বিচার হবে, এই উপায়ে জিনিসটা চলবে, তারপর লোকটার একটা শাস্তি নির্ধারিত হবে, তারপর শাস্তিটা দেওয়া হবে। তুমি দেখো যে শাস্তি যাতে দেওয়া হয়, তুমি দেখো যে বিচারটা যাতে ঠিকঠাক করে হয়, কিন্তু তুমি বুলডোজার দিয়ে বাড়িটা গুঁড়িয়ে দিলে কেন? না আমি চট জলদি একটা সমাধান করে দিলাম, ওই লোকটা খারাপ কাজ করেছে বলছো তো, আমি ওর বাড়িটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলাম। এটা একটা বর্বর প্রথা। ওই লোকগুলো বর্বর যারা লোককে পেটাচ্ছে, যারা লোককে পা চাটতে বাধ্য করছে, যারা লোকের মুখে পেচ্ছাপ করছে, এই লোকগুলো বর্বর, এই লোকগুলো নীতিহীন। কিন্তু এর বিরুদ্ধে যেতে গিয়ে তুমিও যদি বর্বর হও, তুমিও যদি নীতিহীন হও, তাহলে তুমি এই লোকটার পর্যায়ে নেমে গেলে, তুমি আর উঁচু হলে না। একটা পাড়ায় পাড়ায় ঝগড়া হচ্ছে, একটা পার্কের ছেলে আর পাশের রাস্তার ছেলের মধ্যে ঝগড়া হচ্ছে, এ একটা থাপ্পড় মারলো, তখন একটা ফিরে থাপ্পড় মারলো, এটা চলতে পারে। কিন্তু এই যুক্তিতে একটা রাষ্ট্র, একটা সরকার, একটা প্রশাসন চলতে পারে না। তাকে সভ্যতা জানতে হয়, তাকে শিষ্টতা জানতে হয়। সে বলতে পারে না যে ঠিক আছে মঙ্গলবার একটা অপরাধ করেছে, বুধবার আমি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলাম। এ হয় না। বুলডোজার দিয়ে সংখ্যালঘু ব্যক্তিদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যবসাপত্রের জায়গা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, একটা নির্দিষ্ট জায়গা, সেখান থেকে হয়তো মধ্যপ্রদেশ সেটা শিখেছে। কিন্তু এই বুলডোজার সংস্কৃতি একটা সভ্য দেশের সংস্কৃতি হতে পারে না। এনকাউন্টারে অপরাধীকে মেরে ফেলবো পিঠে গুলি করে, তারপর বলবো বেশ করেছি, লোকটা তো ধর্ষণ করেছিল, লোকটা তো খুন করেছিল, তাই এইটাই সুবিচার। এইটা একটা দেশের ধর্ম হতে পারে না। কারণ যে চূড়ান্ত অপরাধী তাকেও সভ্য প্রক্রিয়া বিচারের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে, তবেই আমার সভ্যতাটা প্রতিষ্ঠিত হবে। এটা মনে রাখতে হবে। মনে হচ্ছে যে আমাদের সমস্ত সুচেতনার ওপর কেউ বুলডোজার চালিয়ে দিয়েছে, আমাদের সমস্ত সুচেতনাকে কেউ একটা বর্বরতার পা চাটতে বাধ্য করেছে, এবং কোনো একজন যথার্থ একটি মোবাইল বা ওই রকম ক্যামেরায় এই জিনিসটি সাক্ষ্য রেখে উঠতে পারছে না।